ভিডিওর শুরুতেই আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই যে ধরেন একজন সাধারণ মুসলমান আর একজন জামাতের কর্মী দুজন কিন্তু দুইটা ট্যাগ নিয়ে বাংলাদেশে চলে। আপনি যখন ধর্মভিত্তিক একটা রাজনৈতিক মুভমেন্ট করবেন দেন আপনি পলিটিক্যালি সরকার অথবা বিপরীত রাজনৈতিক দলগুলোর আপনি শিকার হবেন, মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের। আবার সাধারণ একজন হিন্দু বা ইস্কনের একজন নেতা বা কর্মী তারাও কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একই হলেও বাট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ অথবা বিপরীত বা বিরোধী যারা দল আছেন তাদের কাছে কিন্তু আলাদা ক্যারেক্টার হিসাবে আসে। এই কথাটার ব্যাখ্যা এই কারণেই দিলাম যে অনেকেই আমাদের মানে বাংলাদেশের অনেক হিন্দু ভাইরা বা আম মুসলিম জনতাও কিন্তু একটা জিনিস জানেন না যে ইস্কন মূলধারার যে হিন্দু ধর্মের যে রুলস রেগুলেশন বা নীতি আছে বা যেই ভাবার্থমূলক অ্যাক্টিভিটিস আছে সেটার সাথে তাদের বেশ কিছু ডিফারেন্ট ভূমিকা আছে। আর এই ইস্কন শুধুমাত্র যে মানে কি বলে যে বাংলাদেশে তারা বিস্তার করছে তা না, পৃথিবীর অনেক দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশে তাদের বিস্তৃতিটা অনেক বড়। আর বাংলাদেশে এই টিমটাকে যারা মুভমেন্ট করছে তাদের যিনি অন্যতম প্রধান সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাকে গ্রেপ্তারের পর আজকে সারা বাংলাদেশ জুড়ে ইস্কনের অনুসারীরা, আমরা হিন্দু ধর্মের অনুসারী বলছি না কারণ হিন্দু ধর্মের মধ্যে দুইটা বিভাজন আছে, বেশ কিছু বিভাজন আছে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে ইস্কন, লাইক আমাদের মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি নিজেরা নিজের অ্যাক্টিভিটিস আছে না, তো বাংলাদেশেও ইস্কন বনাম হিন্দুদের মধ্যে নানান কিন্তু ডিফারেন্স আছে। যেমন ইস্কন হিন্দুদের এই যে মন্দির সেটাকেও কিন্তু দখল করেছে এমন অভিযোগও ছিল। তো তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে চট্টগ্রামের লালদিঘির মোড়ে আপনারা একটা বিশাল সমাবেশ করেছিল। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের একটা পতাকা টানানো হয়েছিল, যেটা বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা। এর পাশাপাশি বেশ কিছু উস্কানিমূলক অ্যাক্টিভিটিসের বক্তব্য তিনি দিয়েছিলেন। আর সেগুলোর জের ধরে তার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল চট্টগ্রাম থেকে তিনি ঢাকা যাবার পথে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। আর তাকে গ্রেপ্তারের পর আমরা দেখেছি আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে নানান অ্যাক্টিভিটিস চলছে। বিভিন্ন জায়গায় তার যারা অনুসারী আছেন তারা তার মুক্তির দাবিতে বা তাকে গ্রেফতারের প্রতিবাদে যখন রাজপথে নেমে এসেছেন, সেইখানে আবার আমজনতা। তো হোয়াট ইজ আমজনতা? এগুলো ধরেন এখানে আমজনতা বাংলাদেশে কোনো শব্দ নাই। এখানে জামাত বিএনপি অথবা আওয়ামী লীগের তারা নাই, আওয়ামী লীগের অনেকে আবার ইস্কনের মধ্যে ঢুকে গেছে। এটাও আমরা দেখছি যে কেউ কেউ বলছেন যে ইস্কনের যারা অনুসারী এদের মধ্যে অনেকে আওয়ামী লীগের তারা ছদ্মবেশে ঢুকছে। তো আমজনতা কারা? আমজনতা এখানে বিএনপি, জামায়াত ইসলাম অথবা বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতাকর্মীরা আছেন অথবা বিভিন্ন যেই ধর্মীয় ভাবাবেগের যেই জনগণ আছেন তারাই এখানে তাদেরকে আবার প্রটেস্ট করছে। এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, পিটাপিটি, অস্থিরতা, মানে গত 48টা ঘন্টা সারা বাংলাদেশে যা ঘটছে, এর মাঝখানে যে ইস্কন্যা থেকে আবার ঠিক এই মুহূর্তে গ্রেপ্তার, এটা আসলে সরকার কিভাবে সামলাবে? ইভেন চট্টগ্রামে আপনার এই মুহূর্তে খুব বড় ধরনের একটা বিক্ষোভ চলছে, ইভেন বিশাল এক কর্মসূচি আসতে যাচ্ছে। এখন ইস্কনের যে ঝামেলাটা সরকারকে পোহাইতে হবে এটা নিয়ে আপনার 100% ভারত এখানে বিবৃতি দিয়ে বসবে। এবং ডোনাল্ড ট্রাম্প, আপনাদের খেয়াল থাকার কথা, তিনি আপনার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে একটা পোস্ট করছিলেন। তো আজকে যখন চিন্ময় দাস, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মেইন সংগঠক যিনি ইস্কনের, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিয়ে খুব বেশি আশ্চর্য হবে না যে মার্কিন মুলক থেকেও কোনো একটা বক্তব্য আসা। তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে আপনার মানে আমি যা দেখছি আর কি, যে মানে কোথাকার পানি কোথায় গিয়ে যে গড়াবে। তবে চিন্ময় দাস তিনি তার কিছু বেশ বক্তব্য এই মুহূর্তে ভাইরাল, যে তিনি যখন ইস্কন নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করেছিলেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন এবং ইস্কনের পৃষ্ঠপোষকতায় তৎকালীন চট্টগ্রামের একজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, তারও ব্যাপক ভূমিকা ছিল। তো ওইগুলার কারণে তারা একটু আওয়ামী ঘেঁষা অনেকে মনে করেন, বাট তারা বলেন আমরা কোনো পলিটিক্যালি মুভমেন্ট নাই, আমরা সবার সাথেই ভালো। কিন্তু তার এই পুরনো বক্তব্য প্লাস জাতীয় পতাকাকে অবমাননা, ইভেন এই 5ই আগস্ট পরবর্তী সরকারকে এক ধরনের অস্থিতিশীল করতেই কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে না, নিজেদের রাইটস। সারা বাংলাদেশে হিন্দুদের উপর যে ঘটনা ঘটেছে, সরকার বলছে হিন্দুদের উপরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন কোন ঘটনা ঘটেছে, যাই ঘটেছে 95% হচ্ছে পলিটিক্যাল কারণে ঘটেছে। তো সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মুহূর্তে এই যে ঝামেলাগুলো টোটাল আকারে সিদ্ধান্তগুলা, এই মুহূর্তে ইস্কন্যা থেকে গ্রেপ্তার রাইট নাও
বাংলাদেশে এরা পালাইতে গেলে 2 দিন পরে হয়তো এখন করতো, বাট এই পরিস্থিতিতে ছাত্রদের পরিস্থিতিটাকে কন্ট্রোল করা দরকার ছিল এই ইস্যুটাকে হাত দেওয়া। কারণ এখন চারদিকে প্যাচ লাগবে, আপনি কারে ধরবেন? বৈষম্য বিরোধী ছাত্ররা বিভাজিত হয়ে গেছে, তারা বলতেছে মিত্ররা শত্রুতে পরিণত হয়েছে, তো তোমরা ক্ষমতায় গেলে বাকিরা তো শত্রুতে পরিণত হবেই। এখানে অনেক কিছু আছে, আফটার অল এখানে ক্ষমতা ইস্যুটা চলে আসছে, পদ পদবী চেয়ার লাক্সারি এসি। তা আমার মনে হয় যে এগুলো একটু ভালো করে আসলে কাউন্সেলিং করা দরকার সরকারের সিদ্ধান্তগুলোতে। আর এই মুহূর্তে যে মাঠের মধ্যে ধরেন আমরা এখন ইস্কনের ফলোয়াররা নামবে, তারা তো বা হিন্দুই, এই মুহূর্তে এখানে একটা শ্রেণী নামবে, তো এখানে তাদেরকে যদি আবার ধরেন রাস্তা ধাক্কাধাক্কি করা হয়, এই দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনে যাবে। আবার প্রথম আলো অফিস ভাঙচুর করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বইলা বইলা। তো এগুলো আসলে কি মেসেজ দিচ্ছে? এই মেসেজগুলো ভালো মেসেজ না, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। দিন শেষে পশ্চিমারা ওয়েস্টটা মনে করবে ইয়েস এই দেশের জন্য শেখ হাসিনাই দরকার। মাত্র 2 মাস 3 মাসে যা দেখা হচ্ছে সব জায়গায়। আপনারা অ্যাক্টিভিটিস করেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ট্যাগ কেন মারতেছেন? টুপি পাঞ্জাবি পরে কেন যাইতেছেন? গরুর জিয়াফত কেন খাইতে আসতেছেন? আপনারা প্রতিবাদগুলো অন্যভাবে করেন, কিন্তু আপনাদেরকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। পিনাকিদের উদ্দেশ্যে বলবো, ধর্মীয় ইস্যুগুলোকে আপনি গুতা দিয়া কিছু কিছু ক্ষেত্রে আপনি আলেমদেরকে কেন দাওয়াত দিলেন? আপনি বলতে পারতেন যারা প্রথম আলো বিরোধী আছেন তারা আসেন। এখানে অনেক কিছু আমার কাছে কেমন জানি মনে হয়। সাংবাদিক ইলিয়াসের বক্তব্য আবার ঠিক আছে যে আপনারা দাড়ি টুপি নিয়ে সেখানে যাইয়েন না, এটাকে ট্যাগ দেওয়া হবে, ট্যাগ তো দেওয়া হবে। আর পিনাকি সরাসরি বলছেন যে আপনারা যারা আলেমরা আছেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা জাফত খাইতে আসেন। কেন? সারা বাংলাদেশে অন্যরা নাই জাফত খাইতে? কেমন জানি সবকিছু একটা ষড়যন্ত্র মাঝে মাঝে মনে হচ্ছে। দেশ নিয়ে কি হচ্ছে নিজেও বুঝি না, পরিস্থিতি আসলে আউট অফ কন্ট্রোলের দিকে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক প্রিয় মাতৃভূমিকে। গেল কয়েকদিন যাবত অনেক খারাপ সংবাদ ছিল, আমি আসলে এই নিউজগুলো দিতে চাই না। আমি আমার চ্যানেলে সবসময় আমি ওই নিউজগুলো প্রচার করতে চাই যেগুলোতে আপনাদের নানান দুশ্চিন্তা, টেনশন, কাজের চাপ বা বিভিন্ন রকম প্রেশার, প্যারা, এর মাঝখানে হয়তো চ্যানেলের একটা ভিডিও ক্লিক করেন যেন মনটা একটু ভালো হয়। মানে বীরদের ভালো সংবাদগুলো থাকলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। প্রথমবারের মতন হিজুদের একটা অর্জন হয়েছে যেটা এ যাবৎকালীন হয়নি। এই অর্জনের বাহিরেও আরও কিছু অর্জন হয়েছে। দর্শক, রাতের আধারে জাস্ট আপনার 30 মিনিটের মধ্যে 160টা অত্যাধুনিক প্রযুক্তির পতাকা ছড়েছে আমাদের বীররা। তবে আজকে শুধু পতাকা ছড়ে নাই, আর পাশাপাশি আবাবিল ভার্সন 2 যে ড্রোন আছে সেই ড্রোন দিয়েই মানে হিজুদের ইতিহাসে প্রথমবারের মতন আরেকটা বড় ধরনের ঘটনা ঘটিয়েছে। ইসরায়েল সেনাবাহিনী বলছে লেবানন থেকে হিজুরা প্রায় 160টি ক্ষেপণাস্ত্র আপনার তাদের অঞ্চলে নিক্ষেপ করেছে, এবং কি শুধুমাত্র ক্ষেপণাস্ত্র না, এর পাশাপাশি তারা ড্রোন হামলাও চালিয়েছে। এবং এই প্রথমবারের মতন আকাশপথে ড্রোনের মাধ্যমে ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ একটা চৌকি বা পয়েন্ট আমরা ধরতে পারি, নৌঘাটির যে সেক্টর আশদৌদ নৌঘাটি, সে আশদৌদ নৌঘাটিতে ড্রোনের মাধ্যমে এবার সফল একটা হামলা চালিয়েছে দাবি করেছে হিজুরা। একই সঙ্গে বীররা বলছে, মানে হিজুরা বলছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং দক্ষিণাঞ্চল অক্ষ করেও আপনার যে সামরিক ঘাঁটিগুলো আছে সেখানেও ব্যাপক অভিযান চালিয়েছে আমাদের হিজু বীররা। আর এই খবর কোথাকার? আন্তর্জাতিক গণমাধ্যম AFP। আমাদের হিজুরা বলছেন উন্নত ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোনের ঝাঁক ছড়ে মানে একসাথে মারছে, যা রে পাখি যা উড়ে। কোথায়? ইসলির জমিনে, এরকম বইলা ছেড়া দিছে। তো এরপরে এগুলা যার যার গন্তব্যে, এরা আবার দিশা হারায় নাই। পাখি তার নিরে ফিরে আসে নাই, মানে যেখানে যাওয়ার দরকার সেইখানে গেছে। রাজধানীর তেল আবিব, সেখানে একটা সামরিক লক্ষ্যবস্তু, শহরের উপকণ্ঠে গ্লিটেড সামরিক গোয়েন্দা ঘাঁটি একদিনেই ভালোই ধামাকা দেখাইছে। কারণ গতকালকে যে ঘটনা ঘটছে আমি বলছিলাম দাগ থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইসরায়েল সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারা এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। তারা বলছে যে হ্যাঁ, কিছুটা মধ্য এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিমান হামলার সাইরেন বেজেছে, তেল আবিবের উপকণ্ঠেও এতে অন্তর্ভুক্ত। এছাড়া কিছু ক্ষেপণাস্ত্র ভূপতিত করা হয়েছে। আর হিজুরা লেবানন থেকে ইসরায়েলে প্রায় 160টি ক্ষেপণাস্ত্র যেটা নিক্ষেপ করছে এই সম্পর্কে স্পষ্ট স্বীকারোক্তি তারা দেয়নি। অন্যদিকে আমাদের হাসপাতালগুলোর তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম তো স্বীকার না দিলেও সমস্যা নাই। তো হিজরা তো বলছে অনেক হতাহত হয়েছে, তা হাসপাতালগুলোতে টেলিফোন লাগাইছে। সেইখানে টেলিফোন লাগানোর পর যে তথ্য আসছে যে এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় 11 জন চিকিৎসাধীন, প্রাথমিক বিভিন্ন ধাপের আহত এই সংখ্যাটা শতাধিকের কাছাকাছি।
তেল আবিবের কাছে পেতাহ টিকভা থেকে তোলা এএফপির ছবিতেও কয়েকটি ক্ষতিগ্রস্ত এবং পড়ে যাওয়া গাড়ি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত বেশ কিছু জায়গা উঠে এসেছে। বুঝছেন নি, এদের দেশের গণমাধ্যম কিন্তু কন্ট্রোল হয়, ইভেন যেন তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে না পড়ে। এএফপি বলছে আপনার গত সপ্তাহের মধ্যে বৈরুতে অন্তত 4টি ইষ্টি বড় ধরনের হামলা চালিয়েছিল, যেখানে আমাদের দাগদুগ ভাই তিনি শাহাদাত বরণ করেছেন। আর সেই ঘটনায় একটা ক্ষতিপূরণ হিসাবে আমাদের হিজুরা আপনার এই অভিযান চালিয়েছে। হিজু প্রধান আমার নামে নাম নাইম ভাই তিনি বলছেন যে রাজধানীতে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া মধ্য তেল আবিবে প্রত্যাশা করা উচিত, যে আমাদের রাজধানীতে তোমরা যেটা করছো তা আমরা তো এটা ভাই পাল্টা দিব। অন্যদিকে লেবাননের সেনাবাহিনী আপনার তারা বলছেন যে একজন সেনা নিহত এবং 18 জন আহত হওয়ার কথা সত্যতা স্বীকার করেছে। আমরিয়ার সেনা কেন্দ্রকে লক্ষ্য করে আপনার ইসলি বড় ধরনের একটা অভিযান চালিয়েছে, আর আরও বিভিন্ন জায়গায় তারা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। বাট হিজুরা বলছে আমরা খেলবো তোমাদের সাথে। দেখা যাক এই খেলা কতক্ষণ চলে। এরকম ভালো ভালো ম্যাচ হলে আপনাদেরকে তথ্য দিব।